everyone, welcome to Textile Engineering Association powered by Notex 2.1. আজ আমরা এসেছি এক্সপেরিয়েন্স টেক্সটাইল ইউকে। এখন আমরা চলে যাব শ্রদ্ধেয় আশরাফুল রুবেল স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনার ডেজিগনেশন সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আমি এখন টেক্সটাইল এক্সপেরিয়েন্স টেক্সটাইল লিমিটেডে আছি। আমি অল ওভার পেন্টিং, ডিজিটাল পেন্টিং, ডিজিএম হিসেবে আছি। ধন্যবাদ স্যার। স্যার আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমি সিইউবি সিটি ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। দেন ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ফিজিক্সে এমএসসি করছি। এটা আমার লাস্ট। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার জবের জন্য আপনি টেক্সটাইল সেক্টরকে কেন বেছে নিয়েছেন? আসলে টেক্সটাইল সেক্টরকে বেছে নেওয়ার বেশ কিছু কারণের মধ্যে একটা হচ্ছে টেক্সটাইলটা হচ্ছে চ্যালেঞ্জিং একটা জব। জি স্যার। মানে এখানে চ্যালেঞ্জ নেওয়ার মতো জায়গা, খুবই স্ট্রাগল করা যায়। আমি ছোটবেলা থেকে দরিদ্র ফ্যামিলি থেকে বড় হয়ে উঠছি। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখনই আমার লক্ষ্য ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়া। যখন টেক্সটাইল সম্পর্কেও তেমন ধারণা ছিল না। শুধু পাশের বাড়ির এক বড় ভাই ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তেজগাঁ টেক্সটাইলে পড়তো। তার অনেক ভালো সুনাম ছিল এবং অনেক ভালো কিছু করতেন। এইখানে শুনতাম টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানে অনেক চ্যালেঞ্জিং একটা জব। যদি ভালো করা যায়, এখানে যদি কেউ পরিশ্রম করতে পারে তাহলে এখানে ভালো কিছু সুনাফলে বা ভালো একটা কিছু পাবে। আর বাংলাদেশে আমরা যখন পড়ালেখাটা দেখা যায় টেক্সটাইল স্টার্ট করব, এই সময় বাংলাদেশে সবাই টেক্সটাইলের ভবিষ্যৎটা একবার সুদূর ভবিষ্যৎ দেখতেছিল, যে কারণে আমার লক্ষ্য হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারকেই বেছে নেওয়া। অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য। টেক্সটাইলের কর্মজীবনের এক্সপেরিয়েন্সটা যদি আমাদেরকে শেয়ার করতেন। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং জার্নি শুরু করছি ডিবিএল গ্রুপ থেকে 2012 মেবি। আমি ডিবিএল গ্রুপে সর্বপ্রথম অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার হিসেবে জয়েন করলাম ডিবিটেক্স কাশিমপুরে, মাইমুন টেক্সটাইল। তো ওখানে যখন প্রথমে টেক্সটাইলে আমি জব শুরু করি, ব্যাপারটা ছিল অন্যরকম একটা, যে এত কষ্ট, এত গরম, এই গরমের মধ্যে আমি চাকরি করতে পারবো কিনা। তো ওইখানে গিয়ে আমরা একটা বিষয় শেয়ার করা খুব জরুরি, যে ওইখানে গিয়ে আমরা একসাথে 12 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফ্রেশ জয়েন করলাম। মানে আমাদের কোর্স ছিল ট্রেনিং, 6 মাস ট্রেনিং, তারপরে হবে অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার। তো 6 মাসে আমার একটা ছোটবেলা থেকে জার্নি ছিল, আমাকে এখানে পরিশ্রম করে উঠতে হবে। কারণ বড় ভাই থেকে শুনে আসছি যে টেক্সটাইল মানে পরিশ্রম, স্ট্রাগল, বিশাল চ্যালেঞ্জ। তো আমরা যখন 12 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার একসাথে জয়েন করলাম, তখন আমি চিন্তা করলাম এইখানে যদি আমি ইঞ্জিনিয়ারগিরি দেখাই তাহলে আমার কাজ শেখা হবে না। তো ওখান থেকেই নিজের ডেস্টিনেশনটা বেছে নিলাম যে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আমার এই প্রথম ফ্যাক্টরিতে আমি সম্মানজনক কিছু পাবো বা কাউকে স্যার ডাক শুনবো, কেউ আমাকে স্যার বলুক, এইটা আমি প্রত্যাশাই করি নাই। সেটা ছিল ডিবিএল গ্রুপে। তখন সবাই ইনটিন করে আসতো, শুটু করে আসতো, কিন্তু আমি 5 দিনের মাথায় সব বাদ দিয়ে দিছি। দেওয়ার পর দেখছি যে আমাকে কাজ করতে হবে। যদি কাজ র লেভেলে, রুট লেভেলে কাজ না করি তাহলে আমি কাজ শিখতে পারবো না। তো সেক্ষেত্রে আমি একেবারে রুট লেভেল যারা হেল্পার আছে, অপারেটর আছে, হেল্পার অপারেটরের সাথে ওদের সাথে একবারে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে মেশিন চালানো, কালার মেশিং করা, কালার বানানো, এই কাজগুলোতে ইনভলভ হয়ে গেলাম। এবং ডিউটি ছিল 8 ঘন্টা। চিন্তা করতাম যে আমার তো শিখার জন্য আসছি, 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা মাঝে মধ্যে ডিউটি করতাম যে আমি কাজ শিখতে পারি। তো ওইখানে আমার ফার্স্ট জব ছিল। তারপরে ডিবিএল গ্রুপ থেকে আমি চলে গেলাম ডিভাইন গ্রুপে। আমি ডিভাইন গ্রুপে সিনিয়র প্রোডাকশন অফিসার গেলাম, এই হিসাবে গেলাম। ওখান থেকে কিছুদিন জব করলাম, প্রায় 1.5-2 বছর। ওই 1.5-2 বছর জব করার পর আমি গেলাম পলমল গ্রুপে, আসওয়াদ কম্পোজিট, ওইখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম।
আসওয়াদ কম্পোজিটে অল্প দিন জব করছি, 1.5 বছর বা 2 বছর হবে। আসওয়াদ কম্পোজিট পলমল গ্রুপের ফ্যাক্টরি, অনেক বড় প্রজেক্ট, অল ওভার প্রিন্টিং। তো ওখানে 1.5 বছর জব করার পর আমার ভালো একটা সুযোগ আসলো, সেটা হচ্ছে প্যারামাউন্ট গ্রুপ। তো প্যারামাউন্ট গ্রুপে যখন আমার সুযোগ আসলো, তখন আমি প্যারামাউন্ট গ্রুপে এজিএম হিসেবে পেলাম। মাঝখানে আর কোনো ডেজিগনেশন নেই, আলহামদুলিল্লাহ। তো ওইখানে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল জীবনের জন্য, মানে টার্নিং একটা পয়েন্ট ছিল। যদি আমি সিটকে পড়ে যাই তাহলে শেষ, আর যদি ধরে থাকতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। তো ওইখানে গিয়ে ভালো একটা স্যারের প্রজেক্ট ছিল, অনেক বড় প্রজেক্ট। তো ওইখানে গিয়ে প্রায় 2 বছর আমি প্যারামাউন্ট গ্রুপে ছিলাম এজিএম হিসেবে। এজিএম হিসেবে থাকার পর দীর্ঘদিন ওখানে 2 বছর চালানোর পর আমি পরবর্তীতে গেছি নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, এটা হচ্ছে ভুলতা গাউসিয়া রবিনটেক্স গ্রুপ, শ্রদ্ধেয় সাকওয়াত স্যারের ফ্যাক্টরি। অনেক বিচক্ষণ একটা ব্যক্তি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, জার্মান টেক্সটাইল থেকে পড়ে আসছে উনি মালিক। রবিনটেক্সে আমি খুব পরিশ্রমের সাথে কিছুদিন জব করলাম, ওখানে ডিজিএম হিসেবে ছিলাম। তারপরে ওখান থেকে রিসেন্ট এখানে আসছি, আমি এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবেই এইখানে এক্সপিরিয়েন্স গ্রুপে জয়েন করছি। আলহামদুলিল্লাহ, জার্নিটা আমি আপনাদের উদ্দেশ্যে এটা বলবো যে পরিশ্রম যদি করতে পারে, পরিশ্রমটা যদি মেনে নিতে পারে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তাহলে এখান থেকে সোনা ফলবে নিশ্চিত। আজ না, কাল না, পরশু না, তরশু না, একদিন ফলবেই, এটা নিশ্চিত। যারা টেক্সটাইলে পরিশ্রম করতে পারবে তারা জীবনে কিছু করতে পারবে নিশ্চিত, ইনশাআল্লাহ কিছু করতে পারবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এত সুন্দর এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। যদিও চ্যালেঞ্জিং কিছু ছিল, যাতে আমরা অনেক কিছু শিখতে পারবো। স্যার, বর্তমান টেক্সটাইল কোর্সটি আপনি কিভাবে দেখছেন? এটা স্টুডেন্টের জন্য ভবিষ্যৎ কেমন হবে? আমি মনে করি এখনো একটা বাবা হাসপাতালে গেলে চিন্তা করে কি, ওরে মা কত ডাক্তার গো, এত ডাক্তার, আমার বেটারে ডাক্তারি পড়াবো না। ডাক্তারের অভাব নাই, দোকানে, ফার্মেসি, এইখানে ওইখানে ডাক্তার। আরে হাসপাতালে তো ডাক্তারই থাকবে, এখানে ডাক্তার দেখে এটার হতাশা হওয়ার কে যে আমার ছেলেকে ডাক্তারি পড়াবো না? ডাক্তারের অভাব নেই বাংলাদেশে। আমরা অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরি, টেক্সটাইলে গেলে মনে হয় ওরে সর্বনাশ, কত ইঞ্জিনিয়ার, এত ইঞ্জিনিয়ার, আমার ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াবো না, টেক্সটাইল পড়ালে কাম শেষ। আসলে প্রথমে আমাদের 12-15 হাজার টাকা স্যালারি হয়। আমি মনে করি 12-15 হাজার টাকা স্যালারিটা এই তো বেশি, আপনাকে তো কাজ শেখাচ্ছে। আমি মনে করি ব্যক্তিগত দিক থেকে আপনাকে 12-15 হাজার টাকা স্যালারি দিচ্ছে, আসলে তো আপনার পিছনে আরো কোম্পানি ইনভেস্ট করছে, আপনাকে তো কাজ শেখাচ্ছে। 6 মাস তো আপনি কিছু জানেন, আপনাকে ট্রেনিং করতে। এই কাজ শেখা অবস্থায় যদি 12,000 টাকা 15,000 টাকা পায়, খাওয়ার টাকা যদি দেয়, এটা আমার জন্য গিফট মনে করতে হবে। এবং ওই 6 মাসে নিজেকে অ্যাপ্রুভ করতে হবে, নিজেকে প্রুভ করতে হবে যে আমার মধ্যে কিছু আছে, আমার মধ্যে কিছু আছে। এই জন্য আমি এখনো বলবো সব ইঞ্জিনিয়ারের থেকে এখনো বাংলাদেশের সুদূর ভবিষ্যতে টেক্সটাইল ইঞ্জিনিয়াররাই এগিয়ে, নিশ্চিত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে এত সুন্দরভাবে বলার জন্য, কারণ এখানে আমরা অনেক টেক্সটাইল, নবগত টেক্সটাইলার আছি, তো এখান থেকে আমরা অনেক কিছু শিখতে এবং জানতে পারবো। স্যার, বাংলাদেশে টেক্সটাইল শিক্ষাকে আরো উন্নত করতে আমাদের প্রতিষ্ঠানের পাশাপাশি ইন্ডাস্ট্রিগুলোর করণীয় কি কি? আসলে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ইন্ডাস্ট্রিদের করণীয় হচ্ছে, আসলে ওইটা শিক্ষা প্রতিষ্ঠান তো একটা নার্সারি, আর এইটা হচ্ছে একটা ব্যবহারিক ক্ষেত্র। ওইখান থেকে পরিচর্যা করে মানব সম্পদ তৈরি করব। এই মানব সম্পদকে কারিগরি শিক্ষায় অতপ্রতভাবে প্র্যাকটিক্যাল নলেজ দিবে টেক্সটাইল, তাই না, আমাদের ইন্ডাস্ট্রি। তো এইখানে আমি মনে করি প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একটা করে টেক্সটাইল থাকা উচিত, টেক্সটাইল ইউনিভার্সিটি থাকা উচিত। আমার এটা মনে, যে তাদের নিজস্ব ন্যূনতম একটা টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থাকা উচিত, যাতে তারা অতপ্রতভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কারিগরি শিক্ষা শিক্ষিত করতে পারে, নট থিওরিটিক্যাল, মানে সব প্র্যাকটিক্যাল। এরকম হলে আমার মনে হয় ভালো হয়। দ্বিতীয়ত হলো, আমরা কিন্তু টেক্সটাইলে পড়ি, যেমন আমি যদি ফ্লো চার্ট বলি, তাহলে আমি এরকম মুখস্থ করছি ফ্লো চার্টটা, যে উইভিং, সিনজিং, ডিসাইজিং, স্কাওয়ারিং, শাওয়ারিং, ওয়াশিং, ড্রাইং, মার্সারাইজিং, হ্যাঁ, ডাইং, তারপরে স্টেন্টারিং, কম্প্যাক্টিং, ইন্সপেকশন, এটা আমি মুখস্থ করছি। আমি যদি মুখস্থ করার সাথে সাথে
আমি একটু গিয়ে দেখলাম আসলে এইখানে সিনজিং কি দ্বারা হচ্ছে, কিংবা ডিসাইজিং কি দ্বারা হচ্ছে, কোন কেমিক্যাল বেশি হলে কি হবে, কম হলে কি হবে। তারপরে স্কাওয়ারিং, এটা কোন কেমিক্যাল ইউজ করছে, ব্লিচিং এটা কোন কেমিক্যাল ইউজ করছে, এই কেমিক্যাল বেশি হলে কি হবে, কম হলে কি হবে। কিংবা আমি যখন স্টেন্টারিং করছি বা ডাইং করছি, যদি এটা বেশি হয় কি হবে, কম হলে কি হবে। এই ব্যাপারগুলো যদি আমরা যখন থেকে পড়ালেখা করছি তখন থেকে যদি এই প্র্যাকটিক্যাল নলেজটা ওতপ্রোতভাবে ইন্ডাস্ট্রিতে এসে নিতে পারতাম, তাহলে আমাদের বাঙালি স্টুডেন্টরা, বাঙালি মেধাবী ছাত্রগুলো আরো তীব্র মেধাবী হতো এবং ওদের মধ্যে থেকে ভালো কিছু আরো কিছু বের হয়ে আসতো। ইন্ডাস্ট্রি এবং ভার্সিটি, যদি কোনো ইন্ডাস্ট্রি ভার্সিটি করা সম্ভব না হয়, তাহলে অন্তত পক্ষে 10টা ভার্সিটি একটা ইন্ডাস্ট্রির মালিকের সাথে বা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের সাথে এভাবে যোগাযোগ করবে, যোগাযোগ করে ওই 10টা বিশ্ববিদ্যালয়ের যে হেড, এই হেডরা একটা ইন্ডাস্ট্রির সাথে একটা লিঙ্ক করবে, করে তারা যেন এদের সাথে একটা অতপ্রতভাবে যেমন জব দেওয়া কিংবা ট্রেনিং এর ব্যবস্থা করা, মাঝে মধ্যে তাদেরকে কোনো বিষয় মোটিভেট করা, কোনো সময় ভেঙে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে, তাদেরকে একটু মোটিভেট করা, এই দায়িত্বটা যেন আমাদের তরুণ এবং যারা এখন টেক্সটাইলে এগিয়ে আছে, ভালো ভালো পোস্টে আছে, তারা যদি এই দায়িত্বটা নেয়, অবশ্যই টেক্সটাইলের ভবিষ্যৎ আরো অনেক সুন্দর আছে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সুন্দর মেসেজটা আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়ার জন্য। স্যার, আরএমজি সেক্টরে নারীদের অবদান থাকলেও টেক্সটাইল সেক্টরে কেন নারীদের অবদান নাই এখন পর্যন্ত? কে বলছে? টেক্সটাইল সেক্টরে তো আমি নারীদের অবদান বেশি দেখি। কেন নারীদের অবদান বেশি দেখি? টেক্সটাইল যদি বলি, টেক্সটাইল গার্মেন্টস যদিও দুইটা পার্ট মনে হয়, পার্ট তো একটা, জি স্যার। টেক্সটাইল আর গার্মেন্টস এই দুটো মিলে একটা পার্ট যদি বলি, তাহলে অর্ধেকের বেশি হচ্ছে নারী। মেয়েরাই সিলেক্ট করে না যে আমি প্রোডাকশনে জব করব, এই জন্য ওরা নিজেরাই টেক্সটাইলের প্রোডাকশনের দিকে কিন্তু আসছে না। যেমন আমাদের 24 আওয়ার যদি আমরা ফ্যাক্টরি চালাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের শিফটিং করতে হয়, তাই না? এখন ওই ক্ষেত্রে গার্মেন্টসে তো আমাদের শিফটিং করতে হচ্ছে না। ওই ক্ষেত্রে একটা যদি 3টা বা 5টা মেয়ে থাকে, ওর একটা আসা যাওয়ার বিশাল একটা ব্যাপার থাকে, তাই না? যে কারণে মেয়েরা টেক্সটাইল সেক্টর থেকে হয়তো আগাচ্ছে না, গার্মেন্টস সেক্টরে যাচ্ছে বা বিভিন্ন সেক্টর বেছে নিচ্ছে, কিন্তু টেক্সটাইল সেক্টরে ল্যাব আছে, প্রোডাকশনও আছে, মার্চেন্ডাইজিং আছে, এবং বিভিন্ন যে আমাদের ল্যাবরেটরি তো পুরাটাই দখল করতে পারে। ডিজাইন যে সেকশনটা পুরাটাই তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার মেয়ে দখল করতে পারে। আমার প্রোডাকশনের তো প্রায় 1/3 জায়গা আছে যে মেয়েরা দখল করতে পারে। জাস্ট ওইখানে একটু গরম টেম্পারেচার, একটু শক্ত কাজ আছে এবং একটু স্ট্রাগল বেশি করতে হয়, যে কারণে আমাদের কোমলমতি মেয়েগুলো হয়তো এইদিকে অগ্রসর হয় না। কিন্তু এমনটি না যে মেয়েদের জন্য ভবিষ্যৎ না বা মেয়েদের জন্য স্পেস নেই, এমনটি কিন্তু না। আমরা যদি তৈরি করি এবং আমরা যদি হেল্পফুল হই, তাহলে মেয়েদের জন্য আলাদা আরো স্পেস তৈরি হবে, কিন্তু দুয়ে মিলিয়ে এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আমি মনে করি ভবিষ্যতে এটার জন্য আরো ভালো। ধন্যবাদ স্যার। স্যার, যদি বাংলাদেশের 4র্থ বিপ্লব শুরু হয়, তাহলে ধারণা করা যাচ্ছে 10 বছরের মধ্যে 35 লক্ষ হারাবে। তখন স্যার আপনি এটা কিভাবে দেখছেন? অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে কি, বাড়িতে একটা ধান কাটা মেশিন আসছে আমাদের বাড়িতে, রোবট টাইপের মেশিন। একটা মেশিনই ধান কেটে ফেলে প্রায় 50 বিঘা, 60 বিঘা, 100 বিঘা একদিন। কিন্তু তাই বলে কি বলতে পারবেন এলাকার মানুষ কাজ পাচ্ছে না? এমনটি কি মনে হয়? না না না, এমনটি হবে না। বাংলাদেশের যত প্রযুক্তিগত উন্নতি হবে, তত আমার মানব সম্পদ প্রয়োজন হবে। হয়তো মানুষের কাজটা সহজ করে দিবে, কিন্তু এই কাজটার এখন মনে করেন আমরা ধরলাম যে 20 মিলিয়ন প্রোডাকশন, একটু মনে করেন 20 মিলিয়ন প্রোডাকশন দেই। আমার যদি প্রযুক্তিগত উন্নয়ন হয়, তখন কিন্তু আমি 200 মিলিয়ন প্রোডাকশন দিতে পারবো, রাইট? হ্যাঁ, আচ্ছা, 200 মিলিয়ন যখন প্রোডাকশন দিতে পারবো, তখন তো আমার ম্যান পাওয়ার ঠিক রেখে শুধু আমি কি করব, যে মেশিনারিজ বাড়ালাম, আমি ম্যান পাওয়ার ঠিক রাখছি। কারণ আমার যখন ম্যান পাওয়ার কমবে, মেশিনারিজ বাড়লে তো আবার তুলনামূলক ম্যান পাওয়ারটা লাগবে। আমার তো উৎপাদন অনুপাতে আমার তো সেল আছে। এখনো বাংলাদেশি পণ্য, বাংলাদেশি গার্মেন্টস পণ্য বিদেশিদের কাছে প্রশংসা কুড়িয়েছে এবং বিদেশিদের কাছে ভালো একটা প্রশংসা কুড়িয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি যত আমার মেশিনারিজ
উন্নয়ন হবে, এমনকি রোবটও যদি কাজ করতে শুরু করে। এই রোবট পালার জন্য আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলেন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, সিভিল, মেকানিক্যাল, ট্রিপলি, এই ইঞ্জিনিয়ারগুলো ততটা আরো বেশি প্রয়োজন হবে। এমন না যে যান্ত্রিক উন্নয়নের ফলে মানুষ বেকার হবে, এটা আমি ভাবছি না, আমার ছোট মেধাবুদ্ধিতে এটা ভাবছি না। কেন, যান্ত্রিক উন্নতি যত হবে উৎপাদন তত বেশি হবে, উৎপাদন যত বেশি হবে তত আমাদের কি হবে, যে সেল বাড়বে এবং তখন ম্যান পাওয়ার হবে। হয়তো এখন আমরা 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হচ্ছে, তখন আমরা 8 ঘন্টা কাজ করব। এখন অনেক কষ্ট করে কাজ করতে হচ্ছে। আগে আমরা ধান মাথায় করে এনে বাইরেতাম, সারাদিন লাগতো, এখন ধানটা ওটা কেটে দিচ্ছে, কিন্তু আমাদের তো কাজ আছে। আগে ধান চাষ করতাম 7 মণ ধান হতো, এখন ধান হয় 33 মণ। হিসাব ক্লিয়ার। আগে প্রোডাকশন দিতাম 10 টন, এখন প্রোডাকশন দিছি 50 টন। তাহলে সেক্ষেত্রে আমার যখন উৎপাদন বাড়বে তখন আমাদের বাড়বে, আমাদের কাজের মূল্যায়ন বাড়বে, হয়তো কাজটা কমবে, কিন্তু আমাদের যে শ্রমিক শূন্য হবে এটা আমি ওভাবে দেখছি না। ইনশাল্লাহ শ্রমিক শূন্য হবে না ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার, কারণ এই কনসেপ্টগুলো আমাদের সবারই অজানা ছিল। আমরা ভাবতাম যে হয়তো বা আমাদের জবলেস হয়ে যাব, অনেকে বেকার থেকে যাব। স্যার, টেক্সটাইল সেক্টরে কম্পিউটার কোর্সগুলোকে আপনি কিভাবে দেখছেন? টেক্সটাইল যদি বলি, আসলে কম্পিউটার তো আধুনিক যুগ, তো কম্পিউটার ছাড়া চলেই না। আর এখন টেক্সটাইলের ছোট্ট একটা মেশিনও যদি হয় তাও আমরা কম্পিউটার দিয়ে চালাই টেক্সটাইলের সেক্টরে। এখন এমনকি আমরা যে কাটিংটা আছে, গার্মেন্টস কাটিং, সিঙ্গেল কাটিংটাও আমরা কম্পিউটারাইজ করে ড্র করি, প্যাটার্ন করি, আবার ওই কম্পিউটারাইজ করে কাটিং করি। এখন আমরা হাতের খুব স্পর্শ কমই। সেক্ষেত্রে আমরা যখন টেক্সটাইল নলেজটা নিব, আমাদের সবসময় মনে করতে হবে আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ হলো কম্পিউটারের যুগ। আমি অবশ্যই কম্পিউটার জ্ঞানটা আমার মাথার মধ্যে খুব সুন্দরভাবে নিব। আর কম্পিউটারটা অনেক খুব যে কঠিন কোনো বিষয় না। আপনাকে ছোট্ট করে যদি বলি, আচ্ছা আপনার ছোট্ট বাবুটাকে, আপনার ছোট ভাইটাকে, আপনার ফোনটা কেবল নতুন কিনে আনছেন, ফোনটা তার কাছে ধরে দেন, 1 মাস রেখে দেন, দেখবেন 1 মাস পরে আপনি এই ফোনের ফাংশন জানেন না, আপনার ছোট্ট ভাইটা সব জানে, ঠিক না? জি স্যার। ও কোথা থেকে ইংলিশ শিখলো? এখানে তো বাংলা কোনো লেখাই নাই, শিখলো কোথা থেকে? এটাই তো কম্পিউটার। এটা কি? এটা কি কম্পিউটার? এটা কম্পিউটার না? জি স্যার। অবশ্যই এটা কম্পিউটার। তাহলে এইটা আপনার 2 বছরের বাচ্চাকে 1 মাস রেখে দিচ্ছেন, আপনি নিজে কিনে এনে কেবল আপনি নিজে ফাংশন গুলো জানেন না, অথচ দেখবেন 2 মাস পরে ও সব ফাংশন জানে 2 বছরে। তাহলে কম্পিউটার জানার জন্য শুধুমাত্র ওকে ওইটা নিয়ে থাকতে হবে, ওটা প্র্যাকটিস করলে খুব দ্রুত শিখে যাবে। আর যদি একজন ভালো ডিজাইনার, ভালো স্পেশালিস্ট যদি থাকে, তাহলে অবশ্যই ওখান থেকে ভালো কিছু শিখতে পারবে। এখন কম্পিউটার টেক্সটাইলের জন্য কম্পিউটার খুব খুব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন বিভিন্ন সময়ে অনলাইন এবং অফলাইনের সেমিনারগুলো করিয়ে থাকে, আর তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি ভিজিটের সুযোগ করিয়ে দেয়। একজন শিক্ষার্থী টেক্সটাইল পড়াশোনা চলাকালীন ইন্ডাস্ট্রি ভিজিটের এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি আগেই বললাম যে ইন্ডাস্ট্রি ভিজিটটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি এর আগে ফার্স্টে বললাম যে এই জন্য এইটা আরো গুরুত্ব বাড়ানোর জন্য অন্ততপক্ষে ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্ট এবং বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা। আমি টেক্সটাইল অ্যাসোসিয়েশনকে বলবো, আপনারা নবীন তরুণ যে টেক্সটাইল স্টুডেন্টরা আছে এবং টেক্সটাইলের টিচাররা আছে, এই টিচারদের সাথে আমাদের ইন্ডাস্ট্রি বিভিন্ন ডিজিএম, জিএম, মালিক, ম্যানেজার এরা যারা আছে তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে দেন। কেন? যাতে পরবর্তী প্রজন্মগুলো এদের সাথে সুসম্পর্কের কারণে পরবর্তী প্রজন্মগুলো যাতে এদের সাথে পরস্পরের সাথে এই যে টেক্সটাইল ভিজিট বা এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমি বললাম কি, আমি শিখছি যে সিনজিং করতে হয়, সিনজিং এ কি করে এটা পুরায়। আচ্ছা কেন পুরায়? এটা কিন্তু এইখানে গিয়ে শিখবো। আমি কোথায় শিখবো? যেখানে ভুল হবে সেখানে শিখবো, রাইট? আমি যেখানে ভুল হবে সেখানে শিখবো। তাহলে আমি সিনজিং করলাম, সিনজিং করে দেখি স্পিডটা একটু কমায় দিছি, স্পিডটা কমাই দিছি। আচ্ছা স্পিড যদি কমি তাহলে আগুনের সাথে কাপড়টা বেশি লাগবে না? বেশি যদি লাগে তাহলে কাপড়টা কি হয়ে যাবে? পুড়ে যাবে, তাই না? তাহলে পুড়ে গেলে ওই কাপড়টা কিন্তু আর কিছু করা যাবে না। আচ্ছা যখন ফেব্রিকটা সামনে বের হলো আর আমি দেখলাম পুড়ে গেছে, তখন ভুল করছে কে? অমুক ভুল করছে, কিসের জন্য? মানে স্পিড কম ছিল।
স্পিড কম ছিল, ওই আগুনের সাথে বেশি সময় স্যার থাকছে, কাপড়টা পড়ে গেছে। তাহলে এখান থেকে আমি শিখলাম, আমি কিন্তু শুধু শিখছি যে সিনজিং করতে হয়, সিনজিং করলে এই হেয়ারি নেভস গুলো দূর হয়। আচ্ছা, তারপরে আমি শিখবো স্পিডটা আরো বেশি বাড়ায় দিলাম, বাড়ায় দিলে কিন্তু হেয়ারি নেভস থেকেই গেল, তাই না? তখন আমি কি করলাম, ওইটা আমি বুঝতে পারলাম যে হেয়ারি নেভস গুলো থেকে যাচ্ছে, তার মানে সিনজিংটা প্রপার হয়নি। তাহলে আমি শিখলাম সিনজিং করতে হয়, ডিসেজিং করতে হয়, স্কাউরিং করতে হয়, ব্লিচিং করতে হয়, ড্রাইং করতে হয়, মার্সারাইজিং করতে হয়, তাই না? এটা আমি শিখলাম, কিন্তু প্রপার কিভাবে করতে হয়, কোন পদ্ধতিতে করতে হয়, কাদের দ্বারা করতে হয়, কোন মেশিনে করতে হয়, এটা কিন্তু আমি জানি না। তাহলে এইটার সাথে পরিচিত হওয়ার জন্য আমার মতে প্রতি 4 মাস পর পর একটা স্টুডেন্টকে ন্যূনতম বেড়ানোর জন্য হলেও এই টেক্সটাইল ভিজিট করা দরকার। আর এই ভিজিটটা যদি বাড়ানোর জন্য আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনকে বলবো যে আপনারা এমন একটা সংগঠন তৈরি করুন মালিক পক্ষের সাথে, ইন্ডাস্ট্রির মালিক পক্ষের সাথে, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের মালিকদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। যদিও যাত্রাটা অনেক কঠিন হবে, যদি সুসম্পর্ক তৈরি হয় তাহলে একদিন বাংলাদেশ থেকে ভালো ভালো মেধাবী ছাত্র বের হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে বলার জন্য। আর ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অ্যাসোসিয়েশন। স্যার, অনেকে বলে টেক্সটাইল সেক্টরে জব করতে গিয়ে রেফারেন্স লাগে, কিন্তু সিজিপিএ কোনো ম্যাটার করে না। স্যার, এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? রেফারেন্স লাগে, সিজিএ ম্যাটার করে না, এটা অনুৎসাহী কাজ। আপনাকে আমি রেফারেন্স করলাম, আমি প্যারামাউন্টে একটা ছেলেকে রেফারেন্স করতে, ওই ছেলেটার পয়েন্ট, একজনের পয়েন্ট হচ্ছে সি, ছেলেটাকে রেফারেন্স করছি, আর আরেকজনকে রেফারেন্স করছি, ওর পয়েন্ট এ প্লাস, ঠিক আছে? আচ্ছা, দুইজনকে একই সাথে নিছে, দুইজনেরই চাকরি হয়ে গেছে। কেন? ওইখানে আমি কাজ করাবো। মেধাটা যখন কর্মক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত হবে ওই 6 মাসে কে ভালো করবে কে খারাপ করবে ওই সিজিএর উপর নির্ভর করে না, এটা সবাই জানে যে ও কতটা কর্মদক্ষ, কতটা পরিশ্রমী, ওর ভিতরে কতটা প্রতিভা আছে এটা। কিন্তু যদি এইটা বলি যে সিজিপিএ কোনো ম্যাটার না, ধরলাম ওইখানে 3 জন লোক নিবে, একজন ডিজিএম এরও আছে, একজন জিএম এর আছে, ঠিক আছে, আর আরেকজন ম্যানেজারেরও আছে, এখন সব দেখলাম 11 জন আসছে, এখন এ প্লাস। আমি তো এইটা দেখলেই, যখন আমি সিভিটা দেখি এ প্লাস, এমনি কিন্তু মনটা শান্তিতে ভরে যায়, রাইট? ঠিক কি না? হ্যাঁ, আমি সিজিপিএটা যখন দেখবো, আপনি লিখবেন হাতের লেখাটা সুন্দর, তখন আপনার হাতের লেখা আপনাকে দেখি নাই, কিন্তু হাতের লেখাটা দেখে এর মধ্যে একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। আপনার সিজিপিএ অবশ্যই ভাইবা বোর্ডে আপনাকে সফট কর্নার তৈরি করবে। আপনার রেফারেন্স আছে, সবারই রেফারেন্স আছে, কিন্তু রেফারেন্সের জায়গা যদি আপনার সিজিপিএটা ভালো থাকে অবশ্যই ভালো একটা ম্যাটার করবে। এইটা না যে সিজিপিএ, হ্যাঁ, তবে যাদের সিজিপিএ খারাপ তাদের এরকম ভাবার কোনো অবকাশ নাই যে আমি টেক্সটাইলে ভালো করতে পারবো না। যদি কেউ টেক্সটাইলে এসে চিন্তা করে ইয়েস আমি আজকের থেকে এখানে পরিশ্রম করব, এখান থেকে ভালো করব, সে অবশ্যই ভালো করতে পারবে। 2 দিন আগে পরে ও ভালো করবেই করবে যদি ও পরিশ্রম করে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এত সুন্দরভাবে মেসেজটা দেওয়ার জন্য। এগুলো আমাদের স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে রেডিমেড গার্মেন্টস তৈরি করার জন্য ডাইং এবং ওয়াশিং এর প্রতি বছরে 1500 কোটি লিটার পানির প্রয়োজন পড়ে, যা প্রতি বছরে 8 লক্ষ মানুষের পানির চাহিদা মেটানো সম্ভব। একই পরিমাণে পানি দিয়ে অলিম্পিকে 60 লক্ষ সুইমিং পুল পূর্ণ করা সম্ভব। এই বিশাল পানির বিকল্প এর ব্যবহার কিভাবে কমিয়ে আনা সম্ভব স্যার? এখানে পানির বিকল্প হিসেবে আমরা যদি ডাইং প্রিন্টিং করি, পানির বিকল্প নেই, কিন্তু আমি পানিটা সুব্যবহার করতে পারলে 50% কমে যাবে যদি প্রপার ইউটিলাইজ করি। যেমন আমি 400 লিটার পানিতে যেটা ডাইং করতে পারবো, অনেক ক্ষেত্রে আমরা 1200 লিটার পানি ইউজ করতেছি। কেন? হিসাব ছাড়া পানি লাগতেছে, উঠাচ্ছি। সেক্ষেত্রে আমার এখানে দেখতে হবে যে এই পানিটা আমি কিভাবে কতটুকু কমায় আনতে পারি। আমরা যারা নতুন তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে তারা গবেষণা করবে কিভাবে কম পানিতে আমি ইয়ে করতে পারি। আর আরেকটা বিষয়, পানিটা যদি আমরা প্রপার ট্রিটমেন্ট করতে পারি, আফটার ট্রিটমেন্ট ইটিপি করতে পারি, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, আমরা এটা করে যদি ইটিপিটা ক্লিয়ার করতে পারি, তাহলে পানিটা পরিশোধন করে যদি আমি পরিবেশে ছাড়তে পারি, তাহলে পানির চাহিদাটা আমার মনে হয় না যে কমবে। তারপরেও আমাদের সতর্ক থাকতে হবে এভাবেই যে আমরা কিভাবে কম পানি ইউজ করতে পারি এবং পানিটা
মানে প্রপার ইউটিলাইজ করে ইটিপি করে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট করে আমি পরিবেশে যদি ছাড়তে পারি তাহলে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। ধন্যবাদ জানাচ্ছি, কারণ এত সুন্দরভাবে অল্প খরচে যাতে পানিটা ব্যবহার করা যায় বলার জন্য। স্যার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যেহেতু একটা জাতীয় পর্যায়ে দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখে, স্যার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনে আপনি কিভাবে ভূমিকা রাখতে পারেন স্যার? আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনে ভূমিকা রাখতে পারি। আমি মনে করি, আমাকে অনেকজন বলে কি যে আপনি টাকা পয়সা বেতন তো ভালো পান, একটা ফ্যাক্টরিতে ভালো জব করছেন, তারপরে মাঝে মধ্যে আপনি ক্লাস নেন অল্প কয়টা টাকা। আমি একটা ক্লাসে হয়তো শুধু 4500 টাকা পাই, অথচ আমাদের সময়টা যায় স্টুডিওতে যাওয়া আসা, তারপরে ওই সময়টা প্রায় 6 ঘন্টা সময় যায়, যে 6 ঘন্টার দাম আমার ইন্ডাস্ট্রিয়াল দাম অনেক টাকা। তাহলে কেন এটা করেন, বা শিক্ষকতা এই জায়গাটা কেন পাশে রাখেন? তো আমি ওদের প্রশ্নের উত্তর দিই এরকম, আমি হচ্ছে একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি চাকরি করি, এখান থেকে বেতন পাই, বেতন পাওয়ার পর আমি বাসা ভাড়া দিই, আমি ভালো একটা ফ্ল্যাট কিনবো, গাড়ি কিনবো, তারপরে বাবা মা নিয়ে পরিবার নিয়ে সুখে থাকবো, একটা সময় আমি মারা যাব, তাই না? জি স্যার। মারা গেলে আমি ইঞ্জিনিয়ার সহ আমি কবরে চলে গেলাম। আমার যে ভিতরে ইঞ্জিনিয়ার ছিল, এই ইঞ্জিনিয়ারটা নিয়ে আমি কবরে চলে গেলাম। আর যদি আমি হাতে কলমে 10টা ইঞ্জিনিয়ার তৈরি করি, আমি যদি শিক্ষকতা করি বা ইঞ্জিনিয়ার তৈরি করি, আমি যদি এই নিজের চাকরি বাকরির পাশাপাশি 10টা, যেমন এরকম একটা অ্যাসোসিয়েশন আছে, আরো অল ওভার প্রিন্টিং টেকনোলজিস্ট অফ বাংলাদেশ, এগুলো আছে, এই জায়গাগুলোতে যদি তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভালো কিছু শিখাতে পারি, যদি দক্ষ জনসম্পদ তৈরি করতে পারি, তাহলে আমি কবরে গেলেও ইঞ্জিনিয়ার কবরে গেল না। আমি 10টা ইঞ্জিনিয়ার হাতে কলমে তৈরি করে গেছি, তার মানে শুধু আমি, আমার পরিবারটা আমাকে হারাইছে, কিন্তু দেশ আমাকে হারায় নাই। এজন্য প্রত্যেকটা ইঞ্জিনিয়ার এরকম মনে করা উচিত, শুধু আমি না, যে এরকম নিজে টেকনিশিয়ান, নিজে দক্ষ, নিজে ইঞ্জিনিয়ার, এরকম যেন মানে ওর মতো 50টা ইঞ্জিনিয়ার দেশে রেখে মানব সম্পদ তৈরি করে, দক্ষ জনসম্পদ তৈরি করে সে কবরে গেলে বুঝবে শুধু সেই কবরে গেছে, ইঞ্জিনিয়ার কবরে যায় নাই। আর যদি আমার জন্য, আমার পরিবারের জন্য আমি চাকরি করলাম, ফ্ল্যাট করলাম, গাড়ি করলাম, তারপরে আমি ঘুমায় গেলাম, কবরে চলে গেলাম, তার মানে আমিও গেলাম, ইঞ্জিনিয়ারও গেল। তো এভাবে আমার ইচ্ছা আছে যে যে কোনো অ্যাসোসিয়েশনই হোক, বিদ্যা ধন দানে বাড়ে, এটা আমার যতটুকু চেষ্টা থাকবে দেশের জন্য, দেশের সম্পদ তৈরিতে অবশ্যই ভূমিকা রাখার অবশ্যই ইচ্ছা অসংখ্য আছে। ধন্যবাদ জানাচ্ছি স্যার। স্যার, আপনাকে আরো একবার ধন্যবাদ জানাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদেরকে এই মিল ভিজিটের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, এর পরবর্তীতে আমরা চাচ্ছি যে আপনাকে ছোট একটা গিফট প্রদান করার জন্য। শওকত হোসেন সোহেল স্যারকে অনুরোধ জানাচ্ছি স্যারকে গিফটটা তুলে দেওয়ার জন্য। আমার সাথে তোমরা সবাই আসো, টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে স্যারদেরকে বা এখানে কলিগদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এই সুযোগে আমরা সবাই স্যারদের জন্য একটা জোরে হাততালি দিই, সবাই জুড়ে।